প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অমিত শাহকে মির্জাফর বলে মহা বিপাকে মমতা, পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই ধেয়ে এলো আক্রমণ। মনোজ বেড়ে খেলছেন, ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মমতা। এসআইআর ভোটার তালিকা থেকে 1,20,00,000 মানুষের নাম বাদ পড়বে পশ্চিমবঙ্গে। বিষাক্ত কাশি সিরাপ খেয়ে 20টি শিশুর মৃত্যু, পুলিশের জালে ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক চেন্নাই থেকে গ্রেফতার। রাজ্যে 8,000-এর বেশি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে, জেনে নিন আবেদনের দিনক্ষণ। শ্বশুরের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে দিলেন বধূ, কিছুক্ষণ পরে মৃত্যু বৃদ্ধের, জানাজানি হতেই মালদহে গণপিটুনি মহিলাকে। রাজনীতির কচকচানির মধ্যেই পশ্চিমবঙ্গকে 680 কোটি টাকা দিল কেন্দ্র, খরচ হবে গ্রামীণ উন্নয়নে। এসআইআর এর আগেই ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রিসাইডিং অফিসারের, অবাক সরকারি কর্মী। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল অযোধ্যা, ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু অন্তত 5। মাসের চেয়ে কঞ্চি দর, সিইও মনোজকে দুর্নীতির অভিযোগে নবান্নে মমতার কড়া হুঁশিয়ারি। ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4, জারি সুনামি সতর্কতা। জোড়া ঘূর্ণাবর্তে বিপদ বাড়ছে বাংলার, আজকাল জেলায় জেলায় হলুদ সতর্কতা। কৃষকদের জন্য মোদির ডাবল ধামাকা, 11 অক্টোবর শুরু হচ্ছে 2 নতুন প্রকল্প, এবার স্বাবলম্বী হবে ভারত। এবার আসছে বিস্তারিত খবরে। আগামী 2 নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও অ্যান্ড ইআরও এইআরওদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন। তারপরে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের দিকে হুমকি দিচ্ছে কমিশন, তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, বাঁশের চেয়ে কঞ্চি দর, রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলবো তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এখনো তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠকে করছে কমিশন? খানিক থেমে জবাব দিয়েছেন নিজেই, দাবি করেছেন এসআইআর এর নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। অভিযোগ করেছেন এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে। অসম সরকার কিভাবে বাংলার নাগরিকদের নোটিশ পাঠাতে পারেন সেই প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনায় সামগ্রিকভাবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এসআইআর শুরুর আগে বিজেপির একজন মন্ত্রী কি করে বলে 1.5 কোটি নাম বাদ দেওয়া হবে? কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। সরকার বিরোধী মিলেই গণতন্ত্র, সংবিধানে সাধারণ মানুষের অধিকার রয়েছে, সেটা খর্ব করা বরদাস্ত করব না। এসআইআর এর নামে তাড়াহুড়ো করে কারো নাম কাটা হলে, সে রাজবংশী হোক, মতুয়া হোক, একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে 680 কোটি 71 লক্ষ টাকা দিল কেন্দ্র। এই কেন্দ্রীয় বরাদ্দ পঞ্চায়েত ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে। এটি মোট প্রাপ্য অনুদানের প্রথম কিস্তি হিসাবে রাজ্যকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে দিন দুয়েক আগেই অর্থ রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজ্যে 3224টি গ্রাম পঞ্চায়েত, 335টি পঞ্চায়েত সমিতি এবং 21টি জেলা পরিষদ ধাপে ধাপে এই অর্থ পাবে, যা গ্রামীণ স্তরে উন্নয়নের গতি বাড়াতে সাহায্য করবে। সংযুক্ত অনুদান খাতে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পঞ্চায়েতগুলির সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, অর্থাৎ স্থানীয় প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলি সিদ্ধান্ত নিতে পারে কোন খাতে কত টাকা খরচ হবে। গ্রামীণ উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এই তহবিল ব্যবহার করতে পারবে। তবে আবদ্ধ অনুদান খাতে এমন স্বাধীনতা থাকে না, তাই তহবিলের অর্থ কেবল নির্দিষ্ট প্রকল্পে খরচ করা যায়, যেমন কোনো পরিকাঠামো নির্মাণের উদ্দেশ্যে যা বরাদ্দ করা হয়। গত 2 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ আবদ্ধ অনুদান খাতে মোট 2099 কোটি 10 লক্ষ টাকা পেয়েছে, যা শৌচাগার নির্মাণ ও পানীয় জল সরবরাহের কাজে ব্যয় করতে হবে। আগের বছরগুলোতে দেখা গিয়েছে সংযুক্ত অনুদান পাঠানোর কিছুদিনের মধ্যেই কেন্দ্র আবদ্ধ অনুদানের তহবিলও প্রকাশ করে।
সূত্রের খবর অনুযায়ী এবছরও খুব শীঘ্রই রাজ্য চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির আবদ্ধ অনুদান পেতে পারে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পূর্ববর্তী এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত মোট ৪,১৮১ কোটি ২৩ লক্ষ টাকা পেয়েছে। এর মধ্যে সদ্যপ্রাপ্ত ৬৮০ কোটি টাকা যুক্ত হলে সংযুক্ত অনুদান খাতে রাজ্যের প্রাপ্ত অর্থ দাঁড়াবে ২,০৮২ কোটি ১৩ লক্ষ টাকা। অন্যদিকে আবদ্ধ অনুদান খাতে মোট ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। উৎসবের মরশুমে রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, মোট ৮,৪৭৭টি শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। শিক্ষাকর্মী নিয়োগের মধ্য দিয়ে বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে ব্রাত্য লিখেছেন, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক যুবতীদের জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা রইল। পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে দিলেন বধূ। সেই ঘটনায় কিছুক্ষণ পরেই মৃত্যু হলো বৃদ্ধের। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুরে। বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাবাসীরা অভিযুক্ত বধূকে গণপিটুনি দিয়েছেন বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে, পরে তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় পুরাতন মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নরু শেখ। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের 2 ছেলে ও 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জমি জমা নিয়ে অনেকদিন ধরে বৃদ্ধের পরিবারের অশান্তি চলছিল। বিবাদ ছিল মূলত বড় ছেলে আব্দুল্লাহ এবং তার স্ত্রী সুলতানা বিবির সঙ্গে। আব্দুল্লাহ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবারও বাড়িতে অশান্তি হয়। অভিযোগ, তারপরে শ্বশুরের উপর হামলা চালান সুলতানা। ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। কম্পনের জেরে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। জানা গিয়েছে, সুনামির সময় ঢেউয়ের উচ্চতা 1 মিটারের বেশি উঁচু হতে পারে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্সের মিন্দানাও। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপিন্সের বাকলিন অঞ্চলের কাছে। সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করেছেন। ইতিমধ্যেই সেখানে কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল 7:14 নাগাদ এই ভূমিকম্প হয়। মিন্দানাওতে হওয়া এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে 50 কিলোমিটার গভীরে। এই নিয়ে সুনামি দিয়ে সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন। এই সুনামি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই কারণ ওই অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পুজো পেরোনোর পর থেকে মুখে মুখে ঘোরে প্রশ্ন, শীতকাল কবে আসবে সুপর্ণা? তবে এবার পুজো পেরিয়ে কালী পুজো এসে গেল, এখনো প্রশ্ন, এই বৃষ্টি কবে যাবে? অতি বর্ষাপ্রিয় মানুষও নাজেহাল। তার উপর 2 ঘূর্ণাবর্তের প্রভাব এখন বাংলার উপর। ফলে কবে বৃষ্টি বাদলা থেকে রেহাই মিলবে তা নিয়ে চিন্তা সাধারণের। বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে বাংলায় আরো কিছুদিন বৃষ্টি চলবে। আগামী 15 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। অন্যদিকে অপর এক ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশার উপরভাগের উপরেও। ফলে জোড়া ঘূর্ণাবর্ত আরো কিছুদিন বাংলাকে ভোগাবে বলেই মত আবহাওয়াবিদদের। জেলায় জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।